ডক্টর শামসুল আলম, অন্তর্বর্তীকালীন সরকার তো তার সময়কালে 10 মাস চলছে এখন। তো অনেক সংস্কারের কথা আমরা শুনছি। বিদ্যুৎ জ্বালানি খাত তো আসলে একটা দুর্যোগ কবলিত খাত। এটা কি সংস্কার হয়েছে? এবং যদি না হয়ে থাকে কি করা উচিত? এই সরকারের পক্ষে আর কিছু করা সম্ভব কিনা? আমি শেষটা দিয়ে শুরু করতে চাই। সরকার যখন আসছে, অর্থাৎ পরিস্থিতির পরিবর্তন হয়েছে, এক সরকার চলে গেছে আর এক সরকার এসছেন, এবং সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, সে সরকারের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল না, কর্মীদের স্বার্থ দেখার প্রশ্ন ছিল না, দলীয় স্বার্থ ছিল না, সুতরাং স্বার্থ সংঘাত মুক্ত সরকার ছিল। এবং দেশে যেসব সমস্যা কবলিত, সেসব সমস্যা আইডেন্টিফাই করার ক্ষেত্রে সরকারের কোনো পিছু টান থাকার কথা ছিল না। তো জ্বালানি খাতকে সবচেয়ে বেশি সমস্যা কবলিত, এবং গত 15-20 বছর কেন বলা যেতে পারে যে 80-র দশক থেকেই শুরু হয়েছে। যখন সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, দৃশ্যমান হয়েছে, তখন থেকেই এই টানাপোড়েনই শুরু হয়েছে। আস্তে আস্তে সংকট বাড়ছে। যখন সংকট বেড়েছে তখন মূল্যবৃদ্ধির ব্যাপারটি অত প্রকট ছিল না। তারপরে মূল্যবৃদ্ধি 10-এর পর থেকে মূল্যবৃদ্ধির ব্যাপারটা এসছে। কিন্তু জ্বালানি ঘাটতি বা জ্বালানি সংকট বা জ্বালানি নিরাপত্তা, সেখানে মূল্যবৃদ্ধি অতিরিক্ত মাত্রার যোগ হয়েছে। তারপরে শুরু হয়েছে লুণ্ঠন। তার মানে পরবর্তীতে দেখা গেছে যে লুণ্ঠনের মাত্রা ভয়ঙ্কর রকমের রূপ নিয়েছে। এরপরে সরকারের পরিবর্তন হয়েছে। জ্বালানি সেক্টরের যারা দায়িত্বে আসছেন তারা স্বভাবতই এই ব্যাপারটিকে গুরুত্ব দেবেন, এবং সেই ব্যাপারে সেই প্রত্যাশায় পুরা জাতিকে আশান্বিত করেছিল। আমিও আশান্বিত হয়েছি, এবং আমাদের তরফ থেকে একাধিকবার চিঠিপত্রে সংস্কারের প্রস্তাব দিয়েছি, সংস্কারের গুরুত্ব দিয়েছি। যখন কমিশন 6টা গঠন করা হয়েছে, তখন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার কাছে মেসেজ পাঠানোর ব্যবস্থা করেছি, তার কাছে মেসেজ পৌঁছেছেও, কিন্তু সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই করা হয়নি। পিসওয়াইজ যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেগুলোর মধ্যে যদি বলি যে চুক্তি রিভিউ, এবং সেই চুক্তি রিভিউয়ের পরিণতি খুবই হতাশাব্যঞ্জক এবং কোনো গোল ওরিয়েন্টেড না, এবং সেটা 10 মাসে তার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, এবং তার কোনো ফলাফল মানুষ ভোগ করতে পারবে বলে আশা করার কোনো কারণ নেই। এখন আসেন পরিবর্তন, যদি বলা যায় যে জ্বালানি রূপান্তরের পথে এই 10 মাসে দৃশ্যমান কি হয়েছে, সেখানে দৃশ্যমান সরকারের দৃষ্টিতে যা করা হয়েছে সেটা হচ্ছে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন বাতিল করা হয়েছে। সে আইন বাতিল করার পরে ওই আইনের আওতায় কৃত সমস্ত চুক্তি এবং কার্যক্রম প্রোটেকশন ক্লজ দিয়ে সুরক্ষা দেওয়া হয়েছে, যেটা বাতিলের জন্য আবার ক্যাবকে হাইকোর্টে যেতে হয়েছে, রিট মামলা দায়ের করতে হয়েছে। এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে যে কয়লা ভিত্তিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে সাফিসিয়েন্ট। আগের সরকারের আমলে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরিতে বিলম্বিত হয়েছে, এবং তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে, এবং সেই ক্ষমতা দীর্ঘায়িত করা হয়েছে রেন্টাল সহ, এবং এতে করে এইভাবে প্রচুর পরিমাণে অর্থ তছরূপ হয়েছে। এবং পরিশেষে যখন জ্বালানি মোটামুটিভাবে 7,000 মেগাওয়াট কয়লা ভিত্তিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হয়েছে, প্রচুর মানে স্ট্যান্ডার্ড ব্যয় অপেক্ষা অনেক বেশি ব্যয় করা হয়েছে, কিন্তু সেই উৎপাদন ক্ষমতা পুরাপুরি কাজে লাগানোর জন্য যে 1,20,00,000 টন মতো কয়লা আমদানি করা দরকার, সেটা আমরা বলেছিলাম যে ফার্নেস অয়েল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হোক। তারা তো কয়লা বিদ্যুৎ উৎপাদন না করে 22 সাল থেকে তারা ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে আসছে বছরে 20,000 কোটি টাকার উপরে। সেই টাকা সাশ্রয় করে তাদের বাতিল করে দিয়ে তাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ওগুলো পুরা মাত্রায় ফুল ক্যাপাসিটিতে চালানোর সরকার সেদিকে যায়নি, বরঞ্চ কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি পরিহার করে এলএনজি আমদানির প্রতি গুরুত্ব দিচ্ছে, এবং পাশাপাশি ফার্নেস অয়েল থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে বিদ্যুতের ঘাটতি 60 থেকে 70 হাজার কোটি টাকা বাড়িয়ে ফেলেছে। মানুষকে দেখানো হচ্ছে যে লোডশেডিং নাই।
এইটা এক ধরনের বিভ্রান্তি তো বটেই, প্রতারণা বললেও প্রহসন বললেও ভুল বলা হবে না। আমি আপনাকে এখানে একটু থামাই। আপনি যেখানে বললেন যে এই বিশেষ আইন বাতিল করলো, বিশেষ আইনের প্রকল্পগুলো, এবং এখানে সবচেয়ে আলোচিত হয়েছে ৩৭টি প্রকল্প নবায়নযোগ্য জ্বালানি। অনেকেই মনে করছিলেন যে এটা কেস টু কেস রিভিউ করে বাতিল করা উচিত ছিল, কারণ মানে আমরা নন ফসিল ফুয়েল এনার্জিতে যাওয়ার ক্ষেত্রে যে সংকটগুলো আছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য এটাই ছিল আমাদের আসলে। প্রশ্নটা অন্য জায়গায়, বা ওই আইনের আওতায় যা করা হয়েছে আদর্শিক বিবেচনায় যদি সরকার বাতিল করতে চায় যে ওই আইন উদ্দেশ্যমূলক ছিল, ওই আইন এইভাবে গোষ্ঠীগতভাবে গোষ্ঠী বিশেষের আর্থিক সুবিধা দেওয়ার জন্য করা হয়েছিল, সংকটকে সামনে রেখে আইনটাকে ব্যবহার করে এইভাবে লুণ্ঠন চালানো হয়েছে, সুতরাং আইন বাতিল করে দিলাম। এই আইন বাতিল করার পরে আমি কেন ওই সুরক্ষা দিতে গেলাম, যে সুরক্ষাটা তো আমি টেরিফের ক্ষেত্রে বিআরসি আইন বাতিলের সময় সেটা আবার দেইনি। বিআরসি আইন যখন বাতিল করে পরিবর্তন করে ৩৪-এর ক সংযোজন করে যখন বিদ্যুতের বা জ্বালানির মূল্য নির্ধারণের এখতিয়ার জ্বালানি বা বিদ্যুৎ বিভাগের হাতে দিয়ে দেওয়া হলো, তার আওতায় তারা ২০২৩-২৪-এ মূল্য নির্ধারণ করেছে, গ্যাসের করেছে, জ্বালানি তেলের তো আগেই করছিল, সুতরাং সেটা করেছে, এলপিজিও করেছে, এলপিজি পরে করেছে, এলপিজির মধ্যে চার্জ বাড়াইছে কিছু মাঝখানে একবার সরকারিটার, তারপরে বিদ্যুতের করেছে, সবই করেছে। তো সেইটা যখন বাতিল করলো ওই ক্লজটা, ওইখানে আরেকটা ক্লজ ইনসার্ট করেছিল যে প্রবিধান তৈরি না হওয়া পর্যন্ত সরকার জ্বালানির মূল্য নির্ধারণ করতে পারবে, যেটা তরল জ্বালানিটাকে কাভারেজ দিয়ে নিল তারা ২৩ সালের অ্যামেন্ডমেন্টে, সেইটা বাতিল করলো না, করলো টেরিফেরটা বাতিল করলো। বাতিল করে ওই আইনের আওতায়, পরিবর্তিত আইনের আওতায় যেসব আদেশ দিয়েছে সেগুলো প্রোটেকশন দেয়নি। তার মানে এই জায়গাটা এই জায়গাটা দেখা যাচ্ছে যে এইগুলো যদি আমি অর্জনের খাতায়, সরকার অর্জনের খাতায় আনতে চায়, আমি মনে করি জটিলতা সৃষ্টি করেছে এবং সংকট বেশি তৈরি করেছে। আমরা বিআরসির কাছে চাইলাম যে ২৩ থেকে ২৪-এর মধ্যে যে মূল্যায়ন নির্ধারণ করা হয়েছে তাতে ঢালাওভাবে বলা যায় বিদ্যুৎ ও জ্বালানিতে, বিদ্যুতে তো ১০০% বাড়ানো হয়েছে, জ্বালানিতে গ্যাসে 50%, কোনো কোনো ক্ষেত্রে 50-60% বাড়ানো হয়েছে, তরল জ্বালানি তো মাসে মাসে বাড়ানো হচ্ছে। তাহলে সেইগুলো বাতিল করো অথবা রিভিউ করো, সেগুলো দিকে যায়নি। না জানাতে তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে আমি যদি বলি যে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সেই পরিবর্তনের সুফলটা জ্বালানি খাত পায়নি, বরঞ্চ পরিবর্তিত পরিস্থিতি তাদেরকে আরও সুরক্ষা দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরকে ঊর্ধ্বে রেখেছে। এখন আপনি যদি আসেন যে আপনি মোটা দাগে তাহলে এই 10 মাসে অর্জনটাকে কিভাবে দেখবেন আর কি কাজগুলো করা সম্ভব ছিল, যেটা আমি অর্জনে এখন পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের যে সার্বভৌম ক্ষমতা, সেই সার্বভৌম ক্ষমতা দিয়ে জ্বালানি নিরাপত্তাকে যেভাবে ব্যবসায়িক স্বার্থে অসাধু ব্যবসাকে প্রমোট করার জন্য যেভাবে জ্বালানি নিরাপত্তা জিম্মি করা হয়েছিল, সেই অবস্থাকে মুক্ত করার জন্য পরবর্তী পরিস্থিতিতে সরকারের জ্বালানি এবং বিদ্যুৎ বিভাগ, এই দুই বিভাগের কার্যক্রমকে আমি ধরতে চাই যে সেই নিরাপত্তার জায়গা তারা সুদৃঢ় করেছে এবং সেই অবস্থার পরিবর্তন এনেছে। এখন আমি আমার বিশ্লেষণে আমি যেটা উপস্থাপন করলাম তাতে প্রতীয়মান হয় যে সেই অবস্থার আগের অবস্থাটাকে আবারও অবস্থা ঘটে যাওয়া পরিস্থিতিগুলোকে সুরক্ষা দিয়েছে, সেখানে পরিবর্তন যাতে আনতে না পারে, এটা গেল একটা। এবং যে সমস্ত প্রতিষ্ঠান ইনস্টিটিউশনালি এইগুলোর ক্ষেত্রে আইনি এম্পাওয়ার, যেমন বিআরসি বলেন, মন্ত্রণালয় বলেন, পেট্রোবাংলা বলেন, বিপিসি বলেন, পিডিবি বলেন, আরইবি বলেন, এই সমস্ত জায়গায় যে কাঠামোগত পরিবর্তন আসার কথা এবং প্রশাসনিক রদবদলের ব্যক্তিবিশেষের পরিবর্তন হলেও কিন্তু কালচারাল কোনো পরিবর্তন হয়নি, তারা সেই আইন এবং সেই ধারণাই চলছে। আমি এই পর্যায়ে আপনার কাছে শেষ জেনে জানতে চাই, আপনি দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন বিশেষ করে বক্তাদের সাথে যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ করার জন্য বিশেষজ্ঞ দিয়ে পরিচালনা। ওই প্রশ্নটা আমি আসতেছি। এখন আসেন যে এই 10 মাসের অর্জনের কথা আপনি বললেন,
যে সেটাকে আগের পরিস্থিতিটাকে যেসব পরিবর্তনগুলো করেছে সরকারের জায়গা থেকে জ্বালানি এবং বিদ্যুৎ বিভাগ, সেই পরিবর্তনগুলো আগের অবস্থাটাকে একদিকে সুরক্ষা দিয়েছে, পরের অবস্থায় নতুন যারা আসছে নতুনদের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে ওই ধারাবাহিকতায়। তাহলে তার মানে কি, আমরা যে যে কড়াইয়ে ছিলাম সেখান থেকে পরিবর্তিত পরিস্থিতি আমাদেরকে চুলায় নিয়ে গেছে। মানে তাহলে মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ভোক্তাদের মানে পার্সপেক্টিভে ভোক্তাদের পার্সপেক্টিভে কোনো পরিবর্তন কোনো হয়নি। আরো জটিল এবং কঠিন হয়েছে। কিন্তু এই গত সামারে তো বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি এবং সর্ব পরিস্থিতিটার স্বাভাবিক তো গ্যাস ছিল। সরবরাহের এখন সম্ভাবনা ছিল। এইটা এই 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 জায়গার থেকে এই দৃশ্যমান যে বিষয়টি, এটা সরকার তার অর্জন হিসেবে দেখাতে চায়। আমি দেখাতে চাই যে সরকারের এটাকে অর্জন হিসেবে দেখানো মানে সরকারের অজ্ঞতা প্রতিষ্ঠিত করেছে। সরকার ফার্নেস অয়েল থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে, এলএনজি আমদানি বাড়ানোর প্রক্রিয়া নিয়েছে, কয়লা বিদ্যুৎ উৎপাদনের দিকে নজর দেয়নি, এবং অভ্যন্তরীণ 10 মাসের মধ্যে নিজস্ব গ্যাস উত্তোলনের কোনো প্রগ্রেস নেই, বরঞ্চ উল্টা বলছে যে এখন 25% বিদ্যুৎ আসতেছে হচ্ছে গ্যাস সরবরাহ হচ্ছে এলএনজি থেকে, 2030 সালে 75% এলএনজিতে আসবে বলে ফ্যাক্টরিকে বা ইন্ডাস্ট্রিকে প্রস্তুত করার জন্য তার গ্যাসের মূল্য এলএনজির দামে নির্ধারণ করার প্রস্তাব এসছে। তার মানে এলএনজি বান্ধব আমাদের অর্থনীতি বা আমাদের বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থাটাকে তৈরি করতে হয়েছে। বলেন যে এখনই তো এই সরকারের কাছ থেকে ইমিডিয়েট এই সেক্টরের জন্য কি প্রত্যাশা? আমার ইমিডিয়েট প্রত্যাশাটা একটাই, সেটা হচ্ছে সরকারের দর্শনের জায়গাটা পরিবর্তন করা। যে সরকার এ খাতকে বাণিজ্যিক খাত হিসেবে দেখবে না, সরকার এ খাতকে তার রাজস্ব আহরণের জায়গা থেকে উৎস হিসেবে দেখবে না, সরকার এ খাতকে পুরাপুরিভাবে শতভাগ সেবা খাত হিসেবে দেখবে, যতক্ষণ পর্যন্ত না এ খাতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার মতো পরিস্থিতি শতভাগ কাঙ্ক্ষিত জায়গায় উন্নীত না হবে। এই জায়গাটা যদি সরকার ঠিক না করে এই খাতের ট্রানজিশন বা রূপান্তরের কাজ চলমান রাখে, তাহলে এই 10 মাসে যে পরিস্থিতির বিপর্যয় ঘটেছে এই বিপর্যয় অব্যাহত থাকবে এবং আমরা আর্থিকভাবে অচল হতে থাকব এবং বিকলাঙ্গ হতে থাকব। ধন্যবাদ।